দিব্যি সব ঠিকঠাক চলছিল, তাহলে সমস্যাটা বাঁধলো ঠিক কোথা থেকে? রাশিয়ান দিদি রাশিয়ান চায়ওয়ালি দিদি বন্ধ করে দেওয়া হলো এক তরুণীর ব্যবসা। আর মেয়ে হয়ে চায়ের দোকানে থাকাটা যাবে না। তো নিজেদের স্বার্থের জন্য ওরা অন্যায়কে চোখের সামনে দেখতে পারে, অন্যায়কে মানে প্রতিবাদ না করে সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। আমার বাবা অলওয়েজ আমাকে একটা কথা বলতেন যে লাইফের প্রত্যেকটা মোমেন্টে তুমি আমাকে পাবে না। মানে আই ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই, তখন লকডাউন পড়ে গেল, লকডাউন হয়ে গেল, বাবা মারা গেলেন। তো আর 5টা মেয়ে যেরকম ঠাকুরের আশীর্বাদে বলো বা সেই পাওয়ারের আশীর্বাদে মানে সৃষ্টিকর্তার আশীর্বাদে যে মানে কমফর্ট জোনটা পায়, ওই কমফর্ট জোনটা তো আমি পাইনি। এবং তুমি জানো কি তোমার পেছনে মা বাবা বা কেউ একজন আছে যে তুমি হয়তো হোঁচট খেলে তোমাকে আগলে নেবে। যখন তোমার লাইফে সেটা থাকে না, তখন তোমার সামনে চোখের সাথে সাথে পেছনের দুটো চোখও খুলে যায়। তারকাদের অন্দরমহলের খোঁজ করতে করতে আজ এমন একজনের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছি যে খুব অল্প দিনের মধ্যেই আপনাদের সকলের কাছে তারকা হয়ে উঠেছে, কিন্তু তারপরে তার জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে। তো তার সঙ্গেই আমরা কথা বলবো, ইন্টারভিউ নেব এটা ভেবেই আমাদের সঙ্গে তার পরিচয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে জানতে পারি তার এয়ারপোর্টের এই ফ্ল্যাটটা সে কিন্তু বানিয়েছে নিজের খুব অল্প বয়সে এবং নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে, এবং ঠিক সেই কারণের জন্যই তার বাড়ির অন্দরমহলটা আজকে আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে জানবো ঠিক কোথা থেকে সমস্যা শুরু, ঠিক কোথা থেকে তার যাত্রা শুরু, কিন্তু সেই যাত্রা এবং এই বাধা সবটা পেরিয়ে তিনি কিভাবে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। আজ আমরা এসে পৌঁছেছি আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত রাশিয়ান দিদির বাড়ির সামনে। এয়ারপোর্টে গেট খোলাই আছে, তাও হ্যালো ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তোমরা ভালো আছো? চলছে, ওয়েলকাম। হ্যাঁ, যাই হোক, আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করছিলাম একটা কথা যে এই ফ্ল্যাটটায় মানে তোমার লাইফে এখন একটা বড় কঠিন পরিস্থিতি চলছে, সেই সময়তেও দাঁড়িয়ে তুমি তোমার এই ফ্ল্যাটটা, কেন আমরা ফ্ল্যাটটা ঘুরে দেখবো বা দেখাবো, তার ভেতর দিয়েই কথা বলবো, তার কারণটা এটা তোমার মানে প্রচুর প্রচুর মানে কষ্টের অর্থ দিয়ে এই ফ্ল্যাটটা তুমি বানিয়েছো। সেই যাত্রাটা যদি একটু বলবে, নাকি আমরা যেতে যেতে কথা বলবো? ডেফিনেটলি। প্রথমে তুমি বসো, সবার প্রথমে তুমি আগে আমার বাড়িতে এসেছো, যেটা একদম আমার বাড়ি। মানে যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কোথায় আসবো, তখন আমি প্রথমে বলি যে আমার বাবার বাড়ি, যেটা বাড়ি বলতে যেটাকে বোঝায়, এবং আমার বাবারই বলা কি এটা তো আমার বাড়ি, তুই কি করলি। তো বাবাকে উত্তর দেওয়ার জন্য যেটা আমি একান্ত নিজে পরিশ্রম করে এখানে বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই, মা, বাবা কারোর সাহায্য না নিয়ে, সবার সহযোগিতা আছে বাট সাহায্য না নিয়ে ছোট কালার থেকে শুরু করে যে সহযোগিতা বলে সেটা না, মানে ফিনান্সিয়াল কোনো সহযোগিতা না নিয়ে নিজের কষ্ট করে এই ছোট্ট আমি এই ছোট্ট কুঠির বলতে পারো সেটা আমি তৈরি করেছি। তো প্রথমে তুমি আগে বসো, ওয়েলকাম, তারপরে আমরা বিস্তারিত গল্পে যাব। বসে বরং আড্ডা দেব, কিন্তু তারই মধ্যে যেটুকুনি দেখতে পাচ্ছি যে এই যে ডিজাইনটা, এটা কি সত্যি, এটা কি কোনো মেলা থেকে নেওয়া নাকি তোমাদের মানে পরিবারের কেউ এটা বানিয়েছে নিজের? না, এক্ষেত্রে আমি একটা কথা বলি কি, আমি বললাম তো এইটার মধ্যে কারোর কোনো কিছু রকম ফিনান্সিয়াল নেই, বাট আমি আমার বাবার বাড়ি থেকে এই দুটো জিনিস নিয়ে এসেছিলাম। তো এই বেসিক টুলটা হচ্ছে আমার বাবার, ঠিক আছে, যেখানে আমার বাবার পুরো স্মৃতি আছে। তো এইটাকে যা ডিজাইন দেখছো সব কিছু, ওগুলো আমি এর মধ্যে কিছু অ্যাড অন করেছি। তো এগুলো সবই আমার তৈরি করা। তো ছোটবেলা থেকে কি আঁকতে ভালোবাসতে? হ্যাঁ, ড্রয়িং করতে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু সেটাকে নিয়ে আমি খুব একটা ওই রকম মানে প্রফেশনালি ওটাকে নিয়ে আসিনি, ওটা শখের মধ্যেই আবদ্ধ আছে।
বেশ, আর এদিকটা দেখে চলে হ্যাঁ, আসে, এইখানে বেশ খোলামেলা। তোমার বাড়ি তো শুনছিলাম হাওড়া, তো হাওড়া থেকে এয়ারপোর্ট, মানে এইখানে বাড়ি নেওয়ার কারণ কি কোনো? দেখো, ছোটবেলা থেকে যাই না কেন আমি খুব ভয় পাই, বিকজ আমাকে মানে আমার বাবা মা যতদিন ছিলেন আমাকে এই কথা বলে দিয়েছিলেন যে তোমার উন্নতিটাও যেমন তোমার, অবনতিটাও তোমার, তোমাকেই কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, লস লাভ যাই বলো না কেন সব কিছু তোমাকে সহ্য করতে হবে। তো ন্যাচারালি আমি যখন চিন্তা করছিলাম যে আমি একটা যদি নিজস্ব কিছু প্রপার্টি করি তাহলে কোন এরিয়াটা বেস্ট হবে, তো ছোটবেলা থেকে যা আমার রিসার্চ ইনফরমেশন আছে সেখান থেকে জানতে পারি কি এয়ারপোর্ট বা এরকম একটা জায়গা যেটা ডেভেলপ হচ্ছে, মানে আমাদের ধরো কলকাতার আর 5টা জায়গা এটা অলরেডি ডেভেলপড, ওখানে তুমি গিয়ে তোমার কোনো ডেভেলপমেন্ট হবে না, বাট এই এয়ারপোর্টের এখানে পুরো এয়ারপোর্টে যে মেট্রোটা যেটা এয়ারপোর্ট কানেক্ট করবে সেটা তৈরি হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে মার্কেট ভ্যালু আজকে যেটা আছে ওই মেট্রো তৈরি হয়ে যাওয়ার পর আরও মানে বেশি ওটা ভ্যালু বাড়বে, তাই জন্য আমি এয়ারপোর্ট চুজ করেছি। এখান থেকে যাতায়াতের কমিউনিকেশন তো অলওয়েজ মানে খুবই ভালো, আর সব থেকে বড় কথা কি এই সামনেটা না কোনোদিন মানে কভার হবে না, এইটা পুরো এয়ারপোর্টটা দেখা যায়, আর এটা বেস্ট, মানে এখানে যখন মন মানে খারাপ লাগে বা ধরো কোনো অকেশনে যখন এয়ারপোর্টটা সাজায় তো পুরো এখান থেকে এটা বসে দেখা যায়, তো এটা খুব শান্তির জায়গা। কিন্তু পাপিয়া কি প্রথম থেকেই এত সর্টেড, মানে একদম ছোট বয়স থেকেই? না, প্রথম হচ্ছে আমি এটা জেনেছি যে যখন তুমি মানে কি বলো তো, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটছো এবং তুমি জানো কি তোমার পেছনে মা বাবা বা কেউ একজন আছে যে তুমি হয়তো হোঁচট খেলে তোমাকে আগলে নেবে, যখন তোমার লাইফে সেটা থাকে না না তখন তোমার সামনে চোখের সাথে সাথে পেছনের দুটো চোখও খুলে যায়। তো ন্যাচারালি হয়তো ভগবানের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে আমার এই সমস্ত জিনিসপত্রগুলো মানে মাথায় চলে যে কোনটা করলে আমার কম ইনভেস্টমেন্টে আমি ভালো কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে পারবো, কি করলে পরবর্তীকালে যখন আমি হেরে যাব তখন আমার অতটা গায়ে লাগবে না, তো এই সব কিছু চিন্তা করেই আমি এইগুলো করতে থাকি আর কি। বেশ, আচ্ছা রান্নাঘরে যেহেতু দাঁড়িয়ে আছো, তুমি নিজে কি রান্না করতে ভালোবাসো, মানে সেখান থেকেই চা নাকি কিভাবে? দেখো, এখন যেহেতু দিদিরা রয়েছে বা প্রথম থেকে যেহেতু দিদিরা একদম আগলে রাখে, তো সেক্ষেত্রে এখন রান্না বলতে শখেই করা হয়। তো আমি চেয়েছিলাম কি, আজকালকার ফ্ল্যাটগুলো তো জানো খুবই ছোট ছোট হয়, তো এই কিচেনটা নর্মাল ছিল, এটার আমি স্পেসটাকে এভাবে বাড়িয়ে নিয়েছি, এই জায়গাটা কি বলতো এটা ডাইনিং টেবিলেরও কাজ করবে, তো তো সেই জন্য ব্যাপারটাকে একটুখানি মানে যতটা কম সংখ্যক স্পেস নিয়ে করা যায় সেটার চেষ্টা করেছি আর কি। বা যখন এই জিনিস চলে চলে ভেতর, হ্যাঁ চলো চলো। আচ্ছা, এই জিনিসগুলো এখনো সম্ভবত এখনো কোনো সদগতি করে উঠতে পারোনি? না না, এগুলো আমার সবই হচ্ছে দিদি নাম্বার 1 গিফট, এগুলোকে আমি এখনো পর্যন্ত এনে জাস্ট রেখেছি, রাখার পরেই আমার জীবনে মানে বাজে সময় নেমে চলে এসেছে, তো এগুলো ইউজও করা হয়নি, এরকম পড়ে রয়েছে, তো এখনো আনবক্সিং করতে পারিনি। এনিওয়ে কোনো অসুবিধা নেই, জীবনে তোমার জন্য একটা সারপ্রাইজই আনবক্স করবে এবং এইভাবেই হয়তো জীবনে তুমি সারপ্রাইজ পেতে পেতে যাবে। প্রবলেম হয়তো আছে কিন্তু হ্যাঁ ওইভাবেই আমরা তো এগোতে থাকি। এসো এসো। এবার এটা দেখো, মানে আরো একখানা জিনিস দেখতে পাচ্ছি, স্পটলাইট এবং নিচে মুগ্ধ। হ্যাঁ, তো এই আইডিয়াশনটা যদি একটু বলো। এইটা মানে ধরো এই যে ব্যাপারটা, এই যে জোনটা কি বলতো, যেহেতু একটা মাইন্ড রিল্যাক্সিং একটা ব্যাপার রয়েছে, সেজন্য আমি এটা যখন ভাবছিলাম যে এখানে আমি প্রচন্ড মানে আমি বলবো যে ডিভোটি ওয়ার্ডটা খুব কম, মানে আমার না আফটার মাই প্যারেন্ট আমি না পুরো ওই ডিভাইন পাওয়ারটাকে নিজের সব কিছু ভাবতে শুরু করেছি। আমি অলওয়েজ ফিল করি কি আমার চারিদিকে একটা মানে ভাইব্রেশন কাজ করছে, তো আমার প্রত্যেকটা জায়গায় তুমি না কোনো একটা আধ্যাত্মিক কিছু দেখতে পাবে, এবং এটা নয় কি আমি ভগবান বা সনাতন ধর্ম, আমার কাছে না মনে হয় কি ইটস আ পাওয়ার যেটা আমাদের সবাইকে মানে চালাচ্ছে, তো সে হ্যাঁ এটা আমাদের কাছে একটা হিলিং প্রসেস বলতে পারো, একটা এসকেপ রুট, যখন আমরা কিচ্ছু বুঝতে পারি না তখন আমাদের মনে হয় যে এবার কি করব, তো ওই পাওয়ারটাকে আমি পছন্দ করি, সেটা তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাই বলো না কেন, আই ডোন্ট মাইন্ড। তো এই বুদ্ধদেবের মূর্তিটা দেখো যে এইটার মধ্যে না একটা অদ্ভুত শান্তি, একটা কামনেস এর মধ্যে একটা রয়েছে, যেটা দেখে মানে মনে হচ্ছে যে ঠিক আছে মানে একটা ব্যাপার, তো ওই জন্য আমি এটা এখানে প্লেস করেছি, এবং এটা পূর্ব দিক করেছি, বিকজ পূর্ব দিক তো আমাদের মানে সব ঠাকুরের মুখ পূর্ব দিক করে রাখতে হয়, তো ওই কনসেপ্টে এটাকে করা।
বেশ। আর এদিকে তোমার দেখতে পাচ্ছি যেটা দিয়ে শুরু করেছিলাম আঁকতে হ্যাঁ ভালোবাসি হ্যাঁ হ্যাঁ এইগুলো সব আমি ছোট ছোট, এই যে ধরো এই মাটির ভাঁড় এইগুলোকে নিয়েছিলাম আমি একটা টাইমে, আমার খুব ভালো লেগেছিল, তো এগুলোকে আমি অ্যাস্ট্রে বানিয়েছি এটাকে একটা এরকম করে। তো এগুলো হঠাৎ হঠাৎ আমার একটা ফেজ চলে, যখন আমার মনে হয় কি করব, হাত ফাতে আমার এটা বেশ হয়, তো তখন এগুলো করি। হ্যাঁ, এই হাঁড়িটাকে নিয়ে ভেবেছিলাম যে এটাকে না খুব একটা মানে রুটেড একটা প্লেস বানাবো, এখানে না খুব আমি চাইলেই পারতাম কি এই মডিউলার জিনিস দিয়ে দিলাম, বাট না, আমি চেয়েছিলাম যে ব্যাপারটা না খুব কানেক্টেড উইথ আর্থ হয়, তো সেই জন্য এগুলোকে করা আর কি। আর তোমার কি চায়ের দোকানটা যেহেতু আমরা যাইনি সেই জন্য তোমার কি চায়ের দোকানে এরকম ভাঁড়ের সুন্দর কালেকশন ছিল? না, আমি সেগুলো অর্ডার করেছিলাম, বাট এসে এখন বাড়িতে পড়ে রয়েছে, সেগুলো আমি হবে। হ্যাঁ, সেটাই, নিশ্চয়ই হবে। চল এবার আমরা কোন ভাঁড়ে যাব? এইটা হচ্ছে একটা আমি নরমাল পার্টি জোন করতে চেয়েছি। এখানে এটাকে নিয়েও অনেক আইডিয়াজ আছে, এটাও এখনো সেভাবে আসা হয় না বলে ইনকমপ্লিট হয়ে রয়েছে। তো এটা একটা পার্টি প্লেস করার ইচ্ছা আছে। আমার জীবনে আমার দিদির সাথে খুব ঝগড়া হতো কি কার কোন জায়গাটা কে নেবে জামা কাপড়ের জন্য, সেই কারণে এটা খুব পছন্দ করে, মানে এটাকে আমি অর্ডার করার পর 1 মাস টাইম লেগে গেছে, কন্টিনিউয়াস ফোন কল করার পর আমি গোদরেজ থেকে এটা পেয়েছি। তো এটা আমার কাছে খুব স্পেশাল। তো এইগুলো ডিজাইন করা, এটাও উডেন কালার, যেহেতু বললাম ওই মাটির সাথে কানেক্টেড একটা বিষয় রয়েছে, তো এটা করেছি। আর ভেবেছিলাম লাইফে যদি কিছু বড় করতে পারি, তো নিজেকে টিভিতে দেখার খুব ইচ্ছা ছিল আমার, সেই জন্য ভাবলাম যে যদি নিজে কোনোদিন কিছু করতে পারি বিগ স্ক্রিনে দেখবো, তো আপাতত তার জন্য এটা এখন থেকে রেডি করে রাখছো। কিন্তু একটা জিনিস হলো পাপিয়া, তোমার মানে এই যে তুমি প্রত্যেকটা কথাই বলছো যে তোমার মা বাবা তোমাকে এতটা ইন্সপায়ার করেছে, এবং তার পরবর্তীকালে দিদি, এই ফেজটার এই চেঞ্জটা তুমি কিভাবে দেখো, বা কিভাবে দেখো, একদিন কি শিখেছো, নিজেকে কিভাবে তৈরি করেছো? দেখো, প্রথম কথা হচ্ছে যে যখন আমার মা মারা যান, আমি তখন স্ট্যান্ডার্ড 3-তে পড়ি, তো ন্যাচারালি মায়ের সাথে আমার কোনো না ইমোশনাল কানেকশন ওইভাবে তৈরি নেই। জানি মা একটা অবয়ব বলে না, ওটা আছে, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু মায়ের স্থান আমার ওই 2 দিদি নিয়ে রেখেছেন, তো সেই জায়গাটা আমি বলবো না। বাট আমার বাবা টিটি ইন্সপেক্টর ছিলেন, তো আমি যেহেতু একটা লেট চাইল্ড, তো আমার বাবাকে না আমি ওই রকম অ্যাক্টিভ কখনো পাইনি, তো সেই জন্য আমার বাবা অলওয়েজ আমাকে একটা কথা বলতেন যে লাইফের প্রত্যেকটা মোমেন্টে তুমি আমাকে পাবে না, তো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে করে জীবনে তোমার কোনো রকম বাধা বিপত্তি যাই আসে না কেন তুমি নিজে লড়তে পারো, কারণ তুমি পাবে না, তোমাকে হয়তো আমি ভার্বালি তোমার পাশে থাকবো, আমি যখনই বলি আমি এতটাই ইমোশনাল হয়ে যাই এই ব্যাপারটাতে, তো ওইগুলো আমার মাথায় অলওয়েজ কাজ করে কি আমার জন্য আমি আছি, সেজন্য আমাকে এমনভাবে জিনিসপত্রগুলো সাজাতে হবে যেখানে আমি যদি পড়েও যাই তাহলে আমি নিজেকে টেনে তুলতে পারি। তো এইগুলো আমার বাবারই শিক্ষা, আমার দিদিদের শিক্ষা, যে আমাকে এটা বুঝিয়েছে যে তুই আর 5টা মেয়ের মতো নয়, তো আর 5টা মেয়ে যেরকম ঠাকুরের আশীর্বাদে বলো বা সেই পাওয়ারের আশীর্বাদে, মানে সৃষ্টিকর্তার আশীর্বাদে যে মানে কমফর্ট জোনটা পায়, ওই কমফর্ট জোনটা তো আমি পাইনি, তো সেটা আমার লাইফে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তোমরাই সময় বলবে বা তোমরাই বলবে। বাট হ্যাঁ, আমি অলওয়েজ এগুলো খুব প্যানিক করতে থাকি ভেতরে, যে আজকে যদি আমি না পারি তাহলে কি হবে, তো আমি অলওয়েজ না ওই ফিউচারকে ক্যালকুলেট করতে থাকি, তো সেটা ভেবে যা করণীয় আমি সেগুলো করি। 2 দিদির একদম ছোট বোন যেহেতু, সেই জন্য 2 দিদির কাছে ডেফিনেটলি আদরের, কিন্তু তার সঙ্গে তোমাকে স্ট্রং হতে হয়েছে অনেক ছোট বয়স থেকে। দিদিরা তোমার পাশে কিভাবে ছিল যদি একটু প্রথম? দিদিরা দেখো, প্রথম কথা আমার যে বড় দিদি, মানে আমার যিনি বড়দি, তো ও অলওয়েজ আমার লাইফে মায়ের ভূমিকাটা পালন করেছে, আর বাবা দায়িত্ব দিয়েছিল আমার মেজো দিদিকে মানে সেকেন্ড ফাদার হয়ে যাওয়ার, তো অলওয়েজ শাসনের দিকটা ও দেখতো, মানে দিদি অফিসে গেছে মানে আমার কাছে ফুল চান্সেস আছে, আমি যা খুশি তাই করছি, বাড়িতে বন্ধুরা চলে আসছে কারণ বড়দি তো সামলাচ্ছে, মেজো দিদি বাড়ি ঢোকার আগে অবধি আমাকে র্যাপ আপ করে নিতে হবে, কারণ এলে যদি দেখে আমি অন্য কিছু করছি, আমার বন্ধু বান্ধবকে কি চরম অপমান ও করেছে বা অল টাইম করতে থাকে, মানে সেটা তো অবাক, বাবাও চুপ করে বসে দেখতো,
তো এরা দুজন না আমার লাইফে মা বাবার জায়গাটা নিয়ে নিয়েছিল। তো সেজন্য এবং আমাকে অলওয়েজ বলতো যে যদি আমি কিছু করি, মানে আমি দিদিকে বলছি যে ও তো অত রাত্রিবেলা ধরো কোনো সময় ধরো দেরি হয়ে গেল দিদির আসতে, তো সেটাকে আমি নোট করে রাখতাম। তো আমি বলতাম যে তুই তো এসেছিস, আমি কেন আসবো না। তো আমাকে ক্লিয়ারলি বলা ছিল যে আমি করতে পারবো, আমি বড়, আমি করব, তুই করবি না। তো এই রকম টাইপের মাহলে আমাকে বড় করা হয়েছে। মানে তুমি কি খুব স্ট্রিক্ট পরিবেশে বড় হয়েছো নাকি? ওই যে বললাম আদরটা দিদির বড়দির থেকে পেতাম আমি। তো ওই মেজদি যতক্ষণ অফিসে রয়েছে ততক্ষণ আমার টাইম ছিল, তারপর মানে আমার কাছে আর কোনো টাইম নেই। ওই দুই দিদি আমাকে বাবা মার ওই যে গার্ড করা, সেই ব্যাপারটা আজও ওরকমই চলছে। মেজো দিদি অলওয়েজ আমার সাথে রয়েছে, আমি যাতে মানে লিমিট ক্রস না করে যাই আমাকে টেনে ধরার জন্য। আর বড়দি রয়েছে যে আচ্ছা যা আমি দেখে নিচ্ছি। তো এইভাবে। কিন্তু রাশিয়ান দিদি কি হিসেবে তো আমরা পাপিয়াকে অনেক পরে সোশ্যাল মিডিয়া চিনেছে, সাধারণ মানুষ চিনেছে। তার আগে তোমার এডুকেশনটা বা তার আগে এটাই কি ইচ্ছা ছিল যে ভবিষ্যতে আমি নিজে কিছু করব, নাকি তার আগে চাকরি করতে বা কিছু করতে, সেটা শুনবো। তবে ওদিকে এসো এসো এসো। এইটা হচ্ছে একটা ছোট্ট বেডরুম যেটা আমি ক্রিয়েট করেছি। তো এটা তোমাকে তার আগে সবার প্রথমে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার এই ছোট্ট মন্দিরটা। বাহ! আমি মানে কি বলবো, মানে যখন আমি আমার বাবাকে হারাই তারপর আমার লাইফটা না মানে জাস্ট আমি ভাবতাম কি যে মানে কেউ নেই, মানে এত ভ্যাকেন্ট একটা জায়গা ছিল। তো তারপরে বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো তারপরে আমি তারাপীঠ যাই, সেখানে গিয়ে আমি একটা অদ্ভুত মানে সেই একটা কি বলবো মানে কেউ একটা আছে এইটা ফিল করি। তো তারপর থেকে মানে আমার ঠাকুর দেবতার প্রতি একটা অদ্ভুত টান চলে আসে। তো আমি ছোট্ট স্পেস ম্যানেজ করে এই ব্যাপারটা ক্রিয়েট করেছি। এটাও আমি করেছি, এটা আমাদের জাস্ট বলতে পারো যে টুল। এখানে কি পুজো দাও কখনো কখনো? এখানে পুজো না, এটা পুজো দেওয়া হয় না, এটাকে আমি বিছানার ওপরে এভাবে তুলে নিয়ে তার উপরে জিনিসপত্র রেখে আমরা হচ্ছে আড্ডা দিই। তো এটা এই কনসেপ্টে করা। আর এটা তোমার হলো গিয়ে সিক্রেট জোন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার এসকেপ বক্স, যেখানে আমি যেটা খুলে না আমার মনে হয় কি আমি একা নই, আছে অবভিয়াসলি কেউ না কেউ তো আছে যে আমাকে না, আমি না এখন এরকম হয়ে গেছে কি আমি এই পাওয়ারটার সাথে না আমি কমিউনিকেট করি। আমি মানে ধরো আমি এই 2-4 দিন হয়েছে মহাকাল থেকে ফিরেছি এবং আমার লাইফে ফার্স্ট সোলো ট্রিপ হচ্ছে মহাকাল। এবং আমি অদ্ভুতভাবে আমি বাবাকে মানে বলছি কি আমি যেতে চাই, আমাকে নিয়ে যেতে হবে। হঠাৎ করে দেখলাম সব জিনিসপত্র কীরকম একটা হয়ে গেল, ওই জায়গাটা কি আমি বেরিয়ে গেলাম এরকম। তার আগে আমি কেদারনাথ, মানে আমি 1 বছর ধরে পাগল হয়ে গেছি যে আমি কেদারনাথ যাবো, তখন আমার ব্যবসা চলছে। আমি না একদিন মানে এরমভাবে বলছি যে যদি এসে দেখি আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে যাক, বাট আমি তোমার কাছে আসতে চাই। তুমি বললে বিশ্বাস করবে না, 3 দিন আগে গেট বন্ধ হয়ে যাওয়ার কথা, কেদারনাথের কথা বলছি, কারণ এই ভাইফোঁটার পর তো বন্ধ হয়ে যায়। আমার ওয়েটিং লিস্ট ছিল 80, মানে 80তে ওয়েটিং লিস্ট ছিল ট্রেনে। হঠাৎ করে একদিনের মধ্যে টিকিট মানে আরএসি না কি বলে সেটা তো হলোই না, কনফার্ম হয়ে গেল। মানে এটা যে কত বড় মিরাকল না আমি তোমাকে এক্সপ্রেসই করতে পারবো না। তো হয়তো বলে না যে যখন স্পিরিচুয়াল কানেকশন, হ্যাঁ মানে যখন বলে না যে মানে পার্থিব বাবা মা যখন হাত সরে যায় তখন হোল ইউনিভার্স তোমাকে অ্যাডপ্ট করে নেয়। তো আমার সাথে হয়তো এটা হয়েছে। পাপিয়া রাশিয়ান দিদি হয়ে ওঠার আগের স্টোরিটা কি, মানে আগে কি করতে, কি হতে চাইতে? আমি প্রথম তো প্রত্যেকটা মেয়েরই যেরকম লাইফে একটা শখ বা একটা ইচ্ছা থাকে কি আমি অভিনয় করব, মডেলিং করব, আমারও সেটা হয়েছিল। এবার আমি আমার কলেজ, আমি ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট, তো মানে কলেজ করতে করতেই আমি মডেলিং শুরু করি। তখন আমার ইচ্ছা থাকতো মনে কি আমি যদি সত্যি মানে ঠিকঠাক পাতে দেওয়ার মতো হই তাহলে আই ওয়ান্ট দ্যাট ক্রাউন। তো ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো বিউটি প্যাজেন্ট নেই যেটাতে আমি পার্টিসিপেট করিনি, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ গড মানে আমি র্যাঙ্ক করতাম, মানে টপ 5, টপ 3। আর পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে যে গোল্ড লাইটস ডিভা হয় সেখানে আমি হাওড়া উইনার।
তো এইসব করার পর যখন মডেলিংয়ের ব্যাপারটা হলো, তো আমি দেখলাম কি যে টু বি ভেরি অনেস্ট, এই বাংলায় মডেলিং বা অভিনয়ে খুবই আনস্টেবল একটা ক্যারিয়ার। আজকে কাজ আছে তো কালকে কোনো কাজ নেই। আর যেহেতু আমি আমার স্টোরিটা থেকে দেখলে কি আমাকে অলওয়েজ ভাবতে হতো কি আমার এক্সপেন্সেসের জন্য আমি দায়ী, তো আমাকে আনস্টেবিলিটির পেছনে দৌড়ালে হবে না। তারপরে ভাবলাম কি তাহলে নেক্সট গ্ল্যামারাস জিনিস কি হতে পারে, তো তখন আমি চুজ করলাম কি আমি ফ্লাই করব। তো ফ্র্যাঙ্কফিন থেকে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট করে নিলাম, দিয়ে তারপরে আমি কাতারে চান্সও পেয়ে গেছিলাম। বাট আমার ভাগ্য হঠাৎ করে ওঠায় আবার নামিয়ে দেয়। যেই না আমার পুরো গ্রুপ ফর্ম হয়ে গেল, মানে আই ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই, তখন লকডাউন পড়ে গেল। লকডাউন হয়ে গেল, বাবা মারা গেলেন। তারপরে আমি ডিসাইড করলাম কি আমার বাবার খুব ইচ্ছা ছিল কি আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে যাই। এর মাঝখানে আমি আবার কর্পোরেট জয়েন করেছিলাম, আমি অম্বুজা নেওটিয়া, যেটা নেওটিয়া গ্রুপ অ্যান্ড কোম্পানিজ, ওখানে আমি অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভও কিছুদিন কাজ করেছি। তারপর ওই ডেলি 30-60 কিলোমিটার যাতায়াত করতে খুব অসুবিধা হতো, তো এডুকেশন ইন্ডাস্ট্রি জয়েন করি, ওখানে কাউন্সিলরের কোর্স করে আমি তারপরে একেবারে সুন্দর যেরকম একটা সো কল্ড মেড হওয়া উচিত 10টা-5টা জব করতাম, বাড়িতে থাকতাম। বাট তারপর আমার মনে হলো কি জীবনে যখন এত কিছু অ্যাচিভ করেছি, তো এইভাবে 10টা-5টা জবের মধ্যে না খুব মানে সাফোকেটেড লাগতো। মনে হতো যে এটা আমি নই, আমাকে কিছু একটা করতে হবে। আর তারপরে আমি দেখতাম কি বাজারে মানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বা আমার নিজের বন্ধুরা এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছে, রীতিমতো দিনের পর দিন শুধু ওভার থিঙ্ক। আমিও ওভার থিঙ্কে মানে আমি ডিপ্রেশনের আমিও মানে শিকার হয়েছিলাম। তারপর আমার একদিন মনে হলো কি না, সবাই আমাকে বলে যে আমার সাথে কথা বলে নাকি তাদের মনে হয়েছে যে মানে দুটো টাইপের মানুষ হয়, একটা হচ্ছে লিডার আর একটা গ্রুপ অফ পিপল হচ্ছে ফলোয়ার, যারা ফলো করতে পছন্দ করে, আর কিছু মানুষ আছে যারা লিড করতে পছন্দ করে। তো আমারও কোনোদিন ক্রাউডে থাকতে ইচ্ছা করতো না। তো আমি মনে করলাম কি যে দেখি না নিজেকে একবার যাচাই করে পারি কিনা, তো কিছু একটা করি যেখানে আমিও এগোবো, তার সাথে সাথে বেশ কিছু মানে মানুষজনকেও একটা কাজের জায়গা তৈরি করতে পারবো। তো কি করব, তো তখন আমি ভাবলাম কি লোকে বলে কি নিজের ভালোবাসাকে নিয়ে এগো, মানে এমন কাজ করো যেটাতে পরের দিন সকালবেলা উঠে তোমার না মনে হয় যে আমি কাজে আবার যেতে হবে, মানে এটা মনে হয় কি আমাকে কাজে যেতে হবে। তো কি করব, আমার ভালোবাসা কোথায়? তখন আমি চিন্তা করলাম কি আমি না চায়ের পোকা, মানে দুধের চা খেতে যেটা বাঙালিদের বলে, আমি না পাগল। তো আমি ভাবলাম কি চলো এই চা নিয়ে করি। এর মধ্যে আমি আবার অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করেছি, আমি আমার নিজের ছক নিজে করেছি। সেখানে আমি দেখলাম হ্যাঁ এটা কিন্তু আমার একটা জেনারেল অ্যাডভাইস, কাউকে মানা মানির সেটা একান্ত তাদের ব্যাপার। বাট এই যে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করি, যখন একটা বাচ্চা বড় হয়, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সাথে সাথে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ার কাউন্সেলিংটাও প্রচণ্ড দরকার। তুমি যদি কোনো কিছু মানে তুমি স্মুথলি তোমার একটা স্ট্রেট রাস্তা হয়, তুমি যদি ওইটাও জেনে রাখো তাহলে তুমি ওটা আরও তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারো। এটা আমার একটা সাজেশন। তো আমি তখন ভাবলাম কি তাহলে আমি চা নিয়ে এগোই, ভালোবাসি তাহলে হবে ব্যাপারটাকে নিয়ে। তো তখন আমি এই চা ভাবলাম কি একটা ব্র্যান্ড বানাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আমি ফলো করেছি, সেখানে আমাদের মতো ছেলেমেয়েরা আজকে ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আজকে তুমি ভাবো না ডলি চায়ওয়ালা যিনি আছেন, ওনাকে সবাই ছাপড়ি থেকে শুরু করে খারাপ তো একটাও এমন ওনার কমেন্ট নেই যেখানে ওনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, সবাই খারাপ কথাই বলে। বাট উনি কিন্তু আজকের লাইফে এতটা এগিয়ে গেছেন কি উনি আজকে দুবাইতে গিয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, সেটা আর 5টা শিক্ষিত মানুষ কিন্তু ওগুলো করতে পারে না। তো এইসব থেকে আমি আইডিয়া করলাম কি আমিও একটা ব্র্যান্ড বানাবো, আমিও একটা কর্মসংস্থান তৈরি করব। তো তার জন্য আমি আজকে এই আমার যে ব্র্যান্ড বা আমার যেটা ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন, ওটা নাম হচ্ছে টিয়ামো, সেটা শুরু করলাম। কিন্তু রাশিয়ান দিদি নামটা কিভাবে? হ্যাঁ, রাশিয়ান দিদি বলতে গেলে দেখো ওখানে যখন আমি প্রথম যাই, ওই যে এরিয়াটাতে করেছি, সেখানে কিছু সাধারণ মানুষের আমাকে দেখে রাশিয়ান মেয়েদের মতো লেগেছে। সেটা এবার সেটার বিভিন্ন রকম মানে বিভিন্ন লোকজন বের করেছে। বাট আমি যেটা প্রথম থেকে দেখো আমি জানতে যাইনি, বিকজ একটা মানুষ তোমাকে অনেকে অনেক রকম নাম দিতে পারে, সেটা তো তোমার লুক আউট হওয়ার দরকার নেই। কেননা মানে বুঝতেই পারছো যে এখন মানুষের এরকম অবস্থা হয়ে গেছে কি যে মা স্থানীয় জায়গা বা মা স্থানীয় ব্যক্তিত্বকে নিয়ে বা ওই ডাকটাকে নিয়েও তারা অ্যাবিউজ করে।
বাট হ্যাঁ, আমি নর্মাল লোকজনের থেকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন, কি কেন, মানে যখন লোকে আমাকে জিজ্ঞাসা করছে কেন কেন, তো আমি জিজ্ঞাসা করেছি কিছু সাধারণ মানুষকে, তো লোকজন বলছে যে হ্যাঁ আপনাকে দেখে, আপনি এবার কি দেখে আমাদের মনে হয়েছে এটা সেটা আমার মানে ওনার বক্তব্য যে আপনার মানে চায়ের যে নামটা সেটাও একটা স্প্যানিশ ওয়ার্ড, তারপরে আপনি যেরকম স্টাইল সেন্স ফলো করেন সেটা ফরেনারদের মতো লাগে, তাই রাশিয়ান দিদি ওরা নাম দিয়েছে। সেখানে আমার কোনো ইনফ্লুয়েন্স নেই। কিন্তু তাহলে তো দিব্যি সব ঠিকঠাক চলছিল, তাহলে সমস্যাটা বাঁধলো ঠিক কোথা থেকে? হ্যাঁ, সমস্যাটা বাঁধলো মানে প্রথমের দিকে তো আমিও বুঝতে পারিনি, বিকজ এটা আমাকে উইদাউট এনি ইনফরমেশন হঠাৎ করে একদিন আমার দোকানটাকে নোটিস ফোটিস ফেলে দেওয়া হয়। বাট এই যে 1.5 মাস ধরে আমি যে এতটা স্ট্রাগল করলাম, মানে আইনের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে বিধায়িকা থেকে শুরু করে, মানে এই যে পুরো প্রশাসনিক ব্যাপারের প্রত্যেকটা যে পরপর স্টেজ সবেতে আমি গেলাম, তো আমি যে এটা বুঝতে পারলাম এন্ড অফ দ্য ডে, এখানে কিছু মানুষ বা কিছু মানুষের চাহিদা পূরণ না হওয়া বা তাদের যে জেলাসি বা তাদের ভেতরকার যে কিছু না করতে পারা বা তাদের এলাকায় অন্য কোনো মানুষ এসে কোনো ভালো কিছু করা, সেগুলোকে সহ্য করতে না পারাই কিন্তু আজকে আমার এই দোকানটা বন্ধ হওয়ার পেছনে একান্ত বড় একটা কারণ। কিন্তু সেটা কি বেশ কিছু জন নাকি কোনো একজনের ইনফ্লুয়েন্স থেকে অনেক, মানে অনেক ক্ষেত্রে অনেক দেখা যায় না যে আমরা কোনো একটি ব্যক্তি বিশেষ হয়তো আমার উপর রাগ থেকে আরো অনেককে ইনফ্লুয়েন্স করেছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে, মানে শুধু তোমার চায়ের দোকান বা এটা নিয়ে বলছি না, সেটা হতে পারে আমাদের কারোর অফিসে, সেটা ব্যক্তি মানে পারিবারিক ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি যে একজন ইনফ্লুয়েন্স করে, আবার অনেক সময় আমাদের একটা সিদ্ধান্ত সেটা সবাইকে রাগিয়ে তুলেছে। তোমার ক্ষেত্রে ঠিক কি হয়েছিল? আমার ক্ষেত্রেও এরকমই ব্যাপার যে মানে ধরো একটা মানে ছোট্ট কোনো কিছু সূত্রপাত হয়েছে, কেউ সেখানে কন্টিনিউয়াসলি পোক করছে, করে ব্যাপারটাকে একটা বড় আকার ধারণ করে দেওয়া। তো বেশ কিছু বা একজন মানুষ সে মানে দায়িত্ব নিয়ে পুরো মানুষের কান ভরে বলো, কারণ এই যে আমি ইনফরমেশনটা আজকে দিতে পারছি, সেখানকার স্থানীয় ক্লাবের কিছু মেম্বার এই কথাটা বলেছেন যে পার্টিকুলার এই ব্যক্তিটি এই কাজটি করছেন, এই ব্যক্তিটি এই জিনিসপত্রগুলোকে নোংরা করছেন, ঠিক আছে, মানে উনি কান ভরছেন যে ইনি এখানে এসে ব্যবসা করছেন, তার জন্য বিভিন্ন এলাকার মানুষ আসছে। কোনো জায়গায় যদি বা মানে এলাকার মানুষ অন্য জায়গাকার মানুষ আসে, তো সেই জায়গায় তো উন্নতি হয় আমি শুনেছি, কিন্তু ওনার বক্তব্য যে এটার জন্য ওদের জয়েন্ট বলো বা যে কোনো জায়গা তো এরকমই হয় যে বাইরের লোকজন সেখানে আসবে এবং সেইভাবেই তো বিজনেস, যে কোনো বিজনেস বাড়ে। কিন্তু ওনার বক্তব্য যে এইটা আমার জন্য হচ্ছে, তাই জন্য ওদের এলাকা বদনাম হচ্ছে, আর মেয়ে হয়ে চায়ের দোকানে থাকাটা যাবে না। এবার ওরা যে মানে লাইফস্টাইল থেকে বিলং করে, সেখানে নাকি মেয়েদেরকে এভাবে চায়ের দোকান চালানো দেওয়াটা সেটা ওদের কাছে একটা বড় প্রবলেমেটিক একটা বিষয়, মানে মহিলা বলেই ওদের এত সমস্যাটা হচ্ছে, যেটা উনি মানে একদম পাবলিক ফোরামে এটা স্বীকার করছেন। এবং উনি এই যে অন্যায়টা করে আজকে উনি খুবই গর্বিত, বিকজ পুরো প্রশাসন আজকে চুপ। যিনি বিধায়িকা, উনি ন্যাশনাল টেলিভিশনে এটা কমিট করলেন কি আমি দেখছি ব্যাপারটা বলে, উনি ফোন ধরা বন্ধ করে দিয়েছেন, টিল নাও ফোন ধরেন না। তার সাথে ওনার বিভিন্ন রকম ছবি আমাকে লোকজন পাঠাচ্ছে। তো এই সব বিষয় নিয়ে আমি যেটা দেখতে পেলাম কি আমাদের এই পুরো ব্যবস্থাটা না প্রচণ্ড পরিমাণে মানে ইনফ্লুয়েন্সড। তো নিজেদের স্বার্থের জন্য ওরা অন্যায়কে চোখের সামনে দেখতে পারে, অন্যায়কে মানে প্রতিবাদ না করে সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। তো সবটাই নিজের স্বার্থের জন্য সবকিছু। আজকে আমাকে এরকম কথা শুনতে হয়েছে কি যে আরজি করের মতো মানে মামলা যদি জাস্টিস না পায়, তোরটা তো কোনো ব্যাপারই নয়। কিন্তু আমি একটা কথা বলি যে আজকে একটা ছোট জিনিসই তো পরবর্তীকালে বড় আকার ধারণ করে। আজকে ধরো আমি যে এত কথা বলছি, আমি যদি ওই পার্টিকুলার কোনো মানুষটার বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে যাই এবং পরবর্তীকালে আমি ভিকটিম হয়ে যাই, তখন তো এই কেসটা আর এই ছোট থাকবে না, তখন তো এটা অনেক বড় হয়ে যাবে। তো মানুষ হয়তো ওইটাই ওয়েট করে, কেননা শুরুতে কেউ মানে ব্যাপারটাকে ক্লিয়ার করতে চায় না। তো এই পুরো ঘটনাটা এটাই আমাকে শেখালো। পুরো ঘটনা শেখানোর এত কিছুর পরে দাঁড়িয়ে নাও হোয়াট, মানে তোমার তো জায়গাটা, তোমার নামও যথেষ্ট পরিচিত হয়ে গেছে, সেই জায়গায় তোমার ডেফিনেটলি বিজনেসটা এখানে থেমে থাকবে না। তুমি আগাম কোনো কিছু ভেবেছো যে অন্য কোথাও কিছু করার কথা? কারণ তুমি যা বললে তারপরে দাঁড়িয়ে ওই এলাকায় তুমি কি আদৌ নিজে কিছু করতে চাইবে নাকি তুমি
অন্য কোথাও মুভ করবে? দেখো আমি না অনেক ভেবেছি, এই যে 1.5 মাস ধরে আমি আমার যে প্রেজেন্ট জবটা সেটাও ছেড়ে দিয়েছি। আজকে রোজগারের জায়গা বলতে বাধা লাগছে, বাট রোজগারের জায়গা বলতে কিন্তু আজকে কিছু নেই, ব্ল্যাঙ্ক। আমার সাথে সাথে আমার 2টো এমপ্লয়ি, মানে আমার 2টো স্টাফ, বাচ্চা 2টো ভাই, আমি তোমাকে দেখাতে পারি ইচ অ্যান্ড এভরি ডে আমাকে বলে যাচ্ছে যে দিদি আর কতদিন বসে থাকবো, বিকজ ওদেরও ভালো লেগেছে। ওদেরকে আমি স্বপ্ন দেখিয়েছিলাম যে এখান থেকে অনেক বড় জায়গায় যাব, সরি তোমাকে আমি তোমাকে ম্যানেজারের পোস্ট দেবো, যেমন হয় একটা মানুষের স্বপ্ন। আমি নিজে দেখেছি, ওদেরকে দেখিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করেছি কি, দেখো আমাকে তো করতে হবেই। এবং ওই এলাকা নিয়ে বলছি যে যেমন একটা সন্তানের কিছু হরকত বাবা মাকে বদনাম করে, সেরকম ওই ব্যক্তিটি বা কিছু ব্যক্তি তার জন্য না একটা পুরো মানে এলাকা বদনাম হচ্ছে। আমি এলাকা বদনাম করিনি, বদনাম ওই ব্যক্তিটি করছেন। কেননা আমি যখন এই কথাগুলো বলছি, এখানে কিন্তু এলাকার মানুষ ওরকম নয়। কেননা এলাকার মানুষ যদি ওরকম হতো, তাহলে আজকে যে তুমি আমার সাথে কথা বলতে এসেছো, সেটা কিন্তু ওই এলাকার জন্যই পসিবল হয়েছে। ওখানকার ভাইয়েরা দাদারা এসে বিভিন্ন ভিডিও করেছে, আমার সাথে কথা বলেছে, তাই জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তাহলে ওই জায়গাটা যেখান থেকে আমার পরিচিতি হয়েছে, সেই জায়গাটা কি ছাড়তে কারোর ইচ্ছা করবে? বাট কিছু ব্যক্তির জন্য আমাকে সেই জায়গাটা আজকে ছাড়তে বাধ্য করা হচ্ছে। তো আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আমি এত কিছু 1.5 মাস ধরে চুপচাপ যে বাড়িতে বসে ওই 2টো ভাইকে আশ্বাস দিচ্ছি যে দাঁড়া, আজ নয়তো কাল কিছু একটা ব্যবস্থা করবই। তো আমি করব। এবার সেটা ডেট অ্যান্ড টাইম তো এখন আমি বলতে পারছি না, বাট হ্যাঁ, হেরে তো যাব না, হারতে তো আমাকে, মানে আমার হারা জিনিসটা আমাকে আমি আমার ডিকশনারি থেকে কোথাও না কোথাও, মানে কি বলবো বলো তো, আমি জাস্ট, হ্যাঁ, কেননা দেখো হারতে হবেই প্রত্যেকটা মানুষকে, কিন্তু আমাকে হারলে চলবে না, আমাকে সেই আবার উঠতে হবে। তো আমি উঠবো, কিন্তু কবে কিভাবে সেটা আমি আজও জানি না। নিশ্চয়ই ওর জায়গায় যে লড়াইটা ও লড়ছে সেখান থেকে উঠে দাঁড়াবে। ও যেরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ, আমরাও চেষ্টা করবো ওর পাশে এইভাবেই থাকার, এবং আপনারাও নিশ্চয়ই এইভাবেই ওর পাশে থাকবেন। হয়তো দূর থেকে থাকবো, আমরা কেউ মনোবল দেবো, হয়তো কাছাকাছি সবসময় থাকবো না, কিন্তু দূর থেকে ওর মনোবল জোগানোর জন্য, ওর ওই সাহসটাকে কুর্নিশ জানিয়ে বারংবার ওকে যতখানি সাপোর্ট আমরা যেভাবে দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আপনারাও নিজেদের মতন করে ওকে এই সাহায্যের আশ্বাসটা দেবেন বলে আমরা রিকোয়েস্ট করতে পারি, এবং আমি জানি আপনারা ডেফিনেটলি সেটা করবেন। কেমন লাগলো ওর সঙ্গে এই আড্ডা, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর তোমার ব্যাপারে খবর, মানে তুমি আগামী কি স্টেপ নিতে চলেছো, অন্য কোথাও যদি দোকান খোলো, যেটাই তুমি ভাবো, সেটা জানার জন্য কি করতে হবে তোমাকে? ইনস্টাগ্রামে, এফবিতে কোথায় ফলো করা যায়? আমি এখনো তো পার্সোনালি আমার যে ব্র্যান্ড টি ব্র্যান্ডের আমি রিসেন্টলি পেজ ওপেন করব। আপাতত আমার পার্সোনাল আইডি রয়েছে পাপিয়া ঘোষাল, মানে ইনস্টাগ্রামে ঘোষাল পাপিয়া বলে রয়েছে, ফেসবুকে পাপিয়া ঘোষাল আছে। তো নতুন কোনো পেজ ক্রিয়েট হলে ওখানেই আপডেট পাওয়া যাবে। আর অবশ্যই আমি নেক্সট যাই করব সেখান থেকে সব খবর তোমরা পেতে পারো। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।